ক্ষেত্রে সৌরজগৎ থেকে কি হয়, প্রথমে সূর্যদেব, তারপরে বুধ, তারপরে শুক্র, তারপরে পৃথিবীর চারিদিকে চন্দ্র ঘুরছে, দেন আসছে মঙ্গল, দেন বৃহস্পতি, তারপরে শনি। তার মানে এর পুরো এই যে সার্কেল, এই যে রাউন্ডিংটা আছে, এখানে সবচেয়ে বড় প্ল্যানেট বৃহস্পতি। তাই পৃথিবীর ওপর কোনো বাধা বিপত্তি আসবার আগে দুটো প্ল্যানেটের ওপর যেটাকে বলে হচ্ছে প্রভাব আগে পড়বে, দেন পৃথিবীর ওপর বাধা আসবে। বুঝতে পারলেন? মানে কোনো কিছু পৃথিবীর দিকে এগিয়ে আসছে, কোনো আহ, অন্য কোনো গ্রহ বা অন্য কোনো গ্রহের অংশ বিশেষ, হ্যাঁ, সেটা কিন্তু ফার্স্টে প্রোটেক্ট করবে বৃহস্পতি, দেন মঙ্গল, তারপরে পৃথিবীর ওপর আসবে, তারপরে তো চন্দ্র আছেই, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যেহেতু বড় প্ল্যানেট, সবচেয়ে বড় প্ল্যানেট, তো সেক্ষেত্রে প্রোটেকশন, প্রোটেক্টিভ নেচার, বা যেটাকে বলে গাইডেন্স, এই সব কিছু কিন্তু বৃহস্পতির ওপর ইন্ডিকেট করে। বৃহস্পতি আমরা জানি কি, বৃহস্পতি হচ্ছে গুরু। তা গুরুর মধ্যে জ্ঞান থাকবে, গুরুর মধ্যে আর কি কি থাকবে, আপনি বৃহস্পতিকে যখন ভাববেন অ্যাজ এ ক্যারেক্টার হিসেবে, তখন আপনি গুরু হিসেবে দেখবেন। গুরু বলতে গেলে আমাদের যারা শিক্ষা দেয়, তা আমাদের শিক্ষা প্রথম যারা দেয় তারা হচ্ছে পিতা আর মাতা, জন্মাবার পর। তা সে হচ্ছে আমাদের ফার্স্ট গুরু। তারপরে যে গুরু হচ্ছে, সেই গুরু হচ্ছে টিচার, যে আমাদের পড়াশোনা শেখাচ্ছে, টিচিং করাচ্ছে। দেন আমাদের গুরু হচ্ছে আমাদের আধ্যাত্মিক গুরু। তাই বৃহস্পতি আমাদের গুরু। এবং আপনি যদি আগেকার দিনের ঋষি মুনিদের কথা ভাবেন, যারা অ্যাডভাইস করতো, গাইড করতো, যারা মানুষকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতো, সে রাজা হোক বা ভিখারি হোক বা গরিব লোক হোক বা বড় লোক হোক, যে কেউই হোক, তাকে সঠিক পথে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা, সেটা কিন্তু গুরুদেব করতো। এবং তার মধ্যে একটা আশীর্বাদ আর অভিশাপ, এই দুটোরই একটা খেলা চলতো। আপনি পৌরাণিক কাহিনীতে শুনেছেন নিশ্চয়ই এগুলো, তাই কি না? হুম। তাহলে বৃহস্পতি থেকে আমরা কারকতা হিসেবে কি দেখতে পারি? বৃহস্পতি হচ্ছে একজন ঋষিমুনি, যিনি আমাদের গুরু। সেটা ঋষি বশিষ্ঠ হতে পারে, ভৃগু ঋষি হতে পারে, আরো যা যা আছে, যে কটা ঋষি। ঋষিদের যে ক্যারেক্টার, আপনি অনেক পৌরাণিক মুভি দেখেছেন বা বই দেখেছেন, তাদের ক্যারেক্টারের মধ্যে কি ক্যারেক্টার আপনার যেটাকে বলে হচ্ছে আপনি লক্ষ্য করেছেন? অনেক কিছু, অনেক কি তো দেখেছেন আপনি, আপনার মধ্যে কি ক্যারেক্টার ঋষিমুনিদের মধ্যে আপনি লক্ষ্য করেছেন? বলুন। ঋষিমুনিদের যেটা আপনি বললেন যে আশীর্বাদ জন্য লোক, মানে যিনি আশীর্বাদ করতে পারেন, ক্ষমতা আছে তার। আর হুম। একটা যেটা আপনি বললেন অভিশাপ দেবারও ক্ষমতা আছে। হ্যাঁ। হ্যাঁ, এই দুটোরই ওনার মানে ক্ষমতা আছে। একটা মানে খারাপ দিকে ভালো দিকে দুটোরই। অনেক সময় দেখা যায় যে তিনি অভিশাপ দিয়েছেন এবং সেটা পরবর্তীকালে তার ভালোই হয়েছে। হ্যাঁ, হুম। সুতরাং সেদিক থেকে ওনারা খুব ওয়েল উইজার যাকে বলে। হুম। হ্যাঁ, এই এরকম। তাছাড়া আর? আধ্যাত্মিকতা জ্ঞানে ওনারা মানে খুবই ভালো। হ্যাঁ, হুম। আর কি বলবো, আর ঋষিদের ক্যারেক্টার তাদের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হয়? চারিত্রিক বৈশিষ্ট্য সবকিছুতেই উচ্চমানের, সব দিক থেকেই উচ্চমানের। তার কথা যদি বলেন, তার কথাটা গুরুত্ব আছে। যে কথা দেন সেই কথাটা রাখার চেষ্টা করেন, যে কথা বলেন সেটা সত্যি পরিণত হয়। হ্যাঁ, হুম। ওনারা নিজেরা কখনো মিথ্যেই কথা বলেন না। হ্যাঁ, হুম। আর দয়া মায়া সবকিছুই ওনাদের মধ্যে আছে। মানে একটা মানে গুড পার্সোনালিটি যদি বলা হয় সব থেকে, হ্যাঁ, হুম। সেটা হচ্ছে ওনাদের মধ্যে রয়েছে। আচ্ছা, তো আপনি একটা চিন্তা করুন, একটা আগেকার দিনে গুরুকুলে যেসব ঋষিরা থাকতেন, বাচ্চাদেরকে শিক্ষা দিতেন, তারা কিরকম ভাবে দিতেন? দয়া মায়া দেখাতেন বাচ্চাদের ওপর? না 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 না, একেবারে তাহলে? গাইড বললাম না। না, হ্যাঁ। নিশ্চয়ই ভিতরে দয়া মায়া তো ছিলই। না হলে হুম। সে টিচার হবে কি করে? হুম। একটা তো টিচার আপনার হতে গেলে ক্যারেক্টার তার একটা সহানুভূতিশীল থাকতেই হবে তার প্রতি, একটা আর ভালোবাসা থাকতেই হবে। আর আর হ্যাঁ, যে গাইডেন্সটা যেটা করতো, সেটা কিরকম ভাবে গাইডেন্সটা করতো? গাইডেন্সটা যেখানে যেটা যার যেটা দরকার সেটা তারা করতেন। মানে এক প্রকার বলা যেতে পারে ওনারা খুব বড় ধরনের সাইকোলজিস্ট। হ্যাঁ,
যাকে হুম যেটা বলার সেটা করতেন, মানে যেটা যেটা যেভাবে তার গাইডটা হলে হবে, মানে এখন যে টিচার যেটা যেটা হয় সেই হুম টিচারের যেটা, মানে আমরা যেটা ট্রেনিং নিই, টিচার্স ট্রেনিং বা যেটা, হুম সেখানে সবসময় বলা হয় তারা যে ফিলোসফার, গাইড, ফ্রেন্ড হুম সবই। হ্যাঁ, হুম তো ওনাদের মধ্যে সেই ব্যাপারটা ছিল। এবং গাইড, পিতা মাতা যেমন গাইড দেয়, বাবা মারা হুম যেরকম গাইড দেয়, সবসময় যে স্নেহ মমতা মাখিয়ে তারা গাইড দিচ্ছে তা নয়, যেখানে কঠোরতা দরকার সেখানে কঠোরতা দেখিয়েছেন। তো সেই হুম। রকম পিতামাতার সাবস্টিটিউট হয়েই ওনারা করেছেন। তার হ্যাঁ, মানে তো যে কঠোরতা বৃহস্পতির কারকতার মধ্যে পড়ে। নিশ্চয়ই হ্যাঁ, আমি ওটাই নিশ্চয়ই। বোঝাতে চাইছি যে হুম গুরু যখন হবে, গুরু হুম চিন্তা করবে তার শিষ্য বা তার যারা তার কাছ থেকে হুম শিখছে হুম তাদেরকে সঠিকভাবে অনুশাসনে রেখে চালনা করা, হুম হুম সঠিক নিয়ম যাতে পালন করে, হুম কেউ যাতে বেঠিক পথে না যায়, সঠিক নিয়ম পালন না করলে তাকে সেরকম ভাবে শাস্তি দেওয়া। হুম তার জন্য দয়া মায়া নয়, সে দূরদর্শিতা পূর্ণ, সে ভবিষ্যৎ চিন্তা করে ভবিষ্যতে কি হতে পারে, এখন যদি আমি একে ছেড়ে দিই তো ভবিষ্যতে কি হতে পারে, তার মানে ভবিষ্যৎ দ্রষ্টা, হুম দূরদর্শিতা পূর্ণ। সে হুম ভবিষ্যতের কথা বুঝতে পারছে যে এই ছেলেটার মধ্যে কোয়ালিটি আছে, পরবর্তীকালে সচিন তেন্ডুলকার হবে, এই ছেলেটার মধ্যে কোয়ালিটি আছে, পরবর্তীকালে অর্জুন হবে। তা সেই জিনিসটা একটা গুরুর মধ্যে থাকে, দূরদর্শিতা। এবং তা আহ, আমরা, আপনি যেটা বলছেন যে স্নেহ মমতা নেই, সেটা দেখুন, অর্জুনদের যে পঞ্চপাণ্ডবদের যিনি শিষ্য ছিলেন দ্রোণাচার্য, হ্যাঁ, হুম তিনি কিন্তু পাণ্ডবদের প্রতি খুবই সহানুভূতিশীল ছিলেন, কিন্তু হুম একলব্যের ব্যাপারে পার্সিয়ালিটি করেছেন উনি। হ্যাঁ, হুম মানে এক পেশে, যেহেতু ওনারা রাজার লোক বা রাজার ক্ষমতা আছে, তাদের এক পেশে হয়ে উনি গুরু, যেহেতু ও নিচু জাত সেহেতু হুম ওকে কিন্তু সেরকম ভাবে ওকে পাত্তা দেওয়া হয়নি। হ্যাঁ, এইগুলো গুরুদের মধ্যে দেখা গেছে। তার মানে হ্যাঁ, গুরুর মধ্যে নিয়ম শৃঙ্খলার ব্যাপারটা আছে। তখনকার দিনে নিয়মই এটা ছিল যে ক্ষত্রিয় ছাড়া নিচু জাতের লোকেদের এই শিক্ষা দেওয়া যাবে না, এটা নিয়মের মধ্যে ছিল। কিন্তু উনি তো জানতেন যে একলব্য একজন ভালো হতে পারে, সে তার মধ্যে খুব ভালো সম্ভাবনা আছে, কিন্তু উনি তার কিন্তু সঙ্গে তাও এমনই দুর্ব্যবহার করলেন যে ও কোনোদিনই ওই তীরন্দাজি করতে পারবে না, যার জন্য হুম, বুড়ো আঙুলটাই তার কেটে দেওয়া হলো। এটা তো এক হ্যাঁ প্রকার অন্যায়, না? হ্যাঁ, গুরু তো হিসাবে। গুরুদের মধ্যে এই একটা ব্যাপার আছে যে সে নিয়ম শাস্ত্র এর বিরুদ্ধে কোন রকম আচার আচরণ করে না। সেটা সঠিক হোক বেঠিক হোক সেগুলো সে দেখে না। যে শিষ্যদেরকে শিখিয়েছে পরবর্তীকালে সেই শিষ্যদের সাথেই তার যুদ্ধ হয়েছে, সেখানেও সে হুম কিন্তু কঠোরতাই দেখিয়েছে, যদিও তার পণ হুম রেখেছিল, হুম যাই হোক। হুম যে হুম হুম সে সবসময় শাস্ত্র মতে এবং নিয়ম মেনে চলার চেষ্টা করে। তাই হুম তার মধ্যে একটা অহংকার প্রবৃত্তি দেখা যায়। যত ঋষিমুনি দেখবেন সবার মধ্যে একটা রাগ, জেদ এবং অহংকার, কিছু হুম কথা না শুনলে তাদের মধ্যে শট করে অভিশাপ দেওয়ার একটা প্রবণতা চলে আসে। হুম হুম প্রচুর হুম ঋষিমুনিরা প্রচুর মানুষকে অভিশাপ দিয়েছে। এই অভিশাপটা কখন আসে? যখন তার হুম মধ্যে রাগ আর অহংকার জন্মায়। হুম, অবশ্যই অবশ্যই। এবং ওনাদের মধ্যে একটা ডমিনেটিং পাওয়ারও আছে, যে হ্যাঁ আমি জানি। হ্যাঁ, হ্যাঁ, যে তার মানে মানে কি হচ্ছে, গুরুর মধ্যে যে সাত্বিকতা আছে সেটা তো হুম অবশ্যই আছে, গুরুর মধ্যে জ্ঞানও আছে সেটা তো অবশ্যই আছে। কিন্তু হুম গুরুদেবের মধ্যে একটা অহংকার, একটা যেটাকে বলে হঠাৎ করে রেগে যাওয়ার পর সেই রাগের একটা দুষ্প্রভাব হুম বিস্তার, হুম কিন্তু পরবর্তীকালে ঠান্ডা হয়ে তার একটা যেটাকে বলে কিভাবে সেই অভিশাপ থেকে সে মুক্তি লাভ করবে তার রাস্তাও বলে দেওয়া। তার মানে হুম তার মধ্যে রাগও আছে এবং মুক্তি দেওয়ার মার্গও আছে। হুম তাহলে রাগ, অহংকার, ইগো, হুম ইগো ব্যাপারটা আমি অতটা বলবো না, কিন্তু রাগ ব্যাপারটা আমি বলবো, যেটাকে আমরা অহংকার, জ্ঞানের অহংকার বা শক্তির অহংকার, সিদ্ধির অহংকার সেটার মধ্যে থাকে। ইগো হুম মানেই অহংকার আমি জানি, কিন্তু হুম ইগোইস্টিক হুম নেচারেবলটাকে ধরে রাখে না, হুম ব্যাপারটা হুম ওটাকে আবার শুধরেও নিতে হুম পারে, এরকম কোয়ালিটি তার মধ্যে আছে। হুম হুম তার মধ্যে কিন্তু একটা সিচুয়েশনকে পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে, বাজে সিচুয়েশনকে ভালো করে দেওয়ার ক্ষমতা রাখে, ভালো সিচুয়েশনকে
বাজে করে দেওয়ার ক্ষমতা রাখে। হুম, গুরুর আগে ভগবানদেরও চলে না। গুরু রুষ্ট হলে কোনো ভগবান সহযোগিতা করবে না। হুম, তার মানে গুরু প্ল্যানেট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়। যদি গুরু কারোর ভালো থাকে চার্টে তো তার মোটামুটি অনেকটাই সবকিছু ভালো। যদি গুরুদেবের নেগেটিভিটি দেখা যায় তাহলে কিন্তু তার লাইফে বিশৃঙ্খলা তৈরি হয়। তার মানে গুরুর সাথে আমাদেরকে, আমরা গুরু থেকে কি দেখছি, নিয়ম শৃঙ্খলা, যেগুলো আমরা জানি ন্যাচারাল সেগুলো তো জানি, কারো কথার মধ্যে কি কি পড়ে, জ্ঞান পড়ে, ধর্ম পড়ে, আপনার যেটাকে বলে হচ্ছে ধৈর্যবান, সাত্বিক নেচার, এগুলো তো আমরা জানি, হ্যাঁ, স্মৃতিশক্তি। এরকম এক্ষেত্রে আমরা বলতে পারি যে সব মনীষীরা যে ভালো ছিল তা তো নয়, তাদের মধ্যে না না না, স্বেচ্ছাচারিতাও থাকতে পারে। সেটা তো আছেই, আমি সেটাই স্বেচ্ছাচারিতাও ছিল। সেটাই সেটাই বলছি। এবার যেগুলো, সব মুনি ঋষিদের কথা আমি বলবো না, যেগুলো মোটামুটি বেশি বেশি যেটা আছে সেটাই আমি ধরবো, বেসিক, যেহেতু হ্যাঁ, আমি ওভারঅল যেটা। ক্যারেক্টারটা আমি দেখছি। হ্যাঁ, আর শুধুমাত্র ঋষিমুনি দেখলেও হবে না, আমাদের টিচার পিতা মাতা সবকিছুই দেখতে হবে, গুরুর যে ক্যারেক্টার অ্যাকচুয়াল সেটা আমি ধরবো। ঋষিমুনি তো অনেকে অনেক রকম হয়েছে, কিন্তু বেশিরভাগ যেটা, তাদের মধ্যে ক্যারেক্টার নেচার কি আছে, তারা সাধনা করত, তাদের গলার ভয়েস খুব ভারী হতো। কোনো গুরুর গলার ভয়েস দেখবেন না পাতলা টাইপের, যে কোনো গুরুর মধ্যে একটা ভারী গলা এবং ডমিনেটিং, এবং তারা আদেশ অনুসারে, মানে তাদের আদেশ দেওয়ার ক্ষমতা রাজার মতন ছিল। এবং রাজাকে দেখবেন যখন গুরু আসে, রাজা তার হ্যাঁ, সিংহাসন হ্যাঁ, ছেড়ে দেয়, হ্যাঁ, গুরুকে হ্যাঁ, সেই সিংহাসনে বসিয়ে হ্যাঁ, তার যেটাকে বলে চরণ সম্মান জল দেখায়। দিয়ে পরিষ্কার করে দেয়, তার সম্মান দেয়। কারণ রাজাও জানে যদি গুরু রুষ্ট হয় তাহলে রাজারও প্রবলেম ক্রিয়েট হয়ে যাবে। যে যে গুরুকে যে যে রাজারা অপমান করেছে তাদের রাজ্য চেঞ্জ হয়ে গেছে। তার মধ্যে একজন হচ্ছে চাণক্য। চাণক্যকে অপমান করার জন্য চাণক্য সেই রাজ্যই চেঞ্জ করে দিয়েছিল ও আচ্ছা, বিক্রমাদিত্যকে। চাণক্য চেঞ্জ করে দেয়, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, তা সেই হচ্ছে গুরুর একটা নেচার। গুরুর মধ্যে গাম্ভীর্য ব্যাপার থাকবে, হুম, গুরুর মধ্যে গাম্ভীর্য ব্যাপার থাকবে, নিয়ম শৃঙ্খলা, ধর্ম, সেই পথে চলা, অন্যায় পথে না চলা। এবং অন্যায় পথে যদি ধর্মের বাইরে কিছু অন্যায় হয়, মানে ধর্ম যেটাকে বলছে ন্যায় সেটাকেই ন্যায় বলা, আর বাকি অন্য কিছুকে ন্যায় না বলা, এটাও কিন্তু নেচারের মধ্যে পড়ছে। অর্থাৎ যেটা নিয়ম, মানে যেটা ধর্ম, ধর্মকেন্দ্রিক আর কি। হ্যাঁ সেটাতেই গোঁড়া হয়ে যাওয়া, গোঁড়া বলে না, এই গোঁড়া, ফ্লেক্সিবিলিটি নেই, এই গোঁড়া, জেদি টাইপের, একই জায়গায় পড়ে আছে, ধর্ম যেটা বলবে সেটাই করব, তার বাইরে আমি যাব না। হুম, তাহলে সেক্ষেত্রে কি হয়, গুরু দ্বারাও কিন্তু অন্যায় কাজ হয়ে যায়, কিন্তু গুরু সেটা অন্যায় বলে মনে করে না। আমার কাছে ওটাই নেয়, ব্যাপারটা এরকম। তাই আমরা ওসব দেখবো না, আমরা কারো কথাগুলো দেখবো। গুরু হচ্ছে একটু গোঁড়া টাইপের, একটু জিদ্দি টাইপের, অহংভাব থাকবে নিজের মধ্যে, সেইটার কোয়ালিটি থাকবে, তার রাজনীতি থাকবে। একটা ডমিনেটিং নেচার থাকবে, একটা আদেশ দেওয়ার একটা প্রবণতা থাকবে। তাই আদেশমূলক যেসব কথাবার্তা, যেসব কারকতাগুলো আছে এগুলো বৃহস্পতির ওপর যায়। এবং তার সাথে সাথে ধৈর্য, দীর্ঘসূত্রিতা, অনেক দিন ধরে সেটাকে মন্থন করা, তার ভেতর থেকে প্রকৃত সত্যকে বের করা, এই যে ধৈর্য, স্মৃতিশক্তি, দেখবেন গুরুরা এই জন্মে তার পরের জন্মে তার পরের জন্মে সবকিছু মনে রাখে, স্মৃতিশক্তি, আচ্ছা। সেই সব কারকতা কিন্তু বৃহস্পতির থেকে আসবে। সবচেয়ে বৃহৎ, বড়, বড় শরীর, বড় শরীর, মোটাপা, মেদ বৃদ্ধি হয়ে যাওয়া, কোনো জিনিসকে বাড়িয়ে দেওয়া, সেটা খারাপ হোক ভালো হোক, সেই কিন্তু কারকতা গুরুর মধ্যে আসবে। আর একটা জিনিস মাথায় রাখবেন, গুরুদের দেখতে একটুখানি ভারী টাইপের হয়, তাদের চেহারা একটু ভারী হয়, মুখ একটু ভারী হয়, দেখতে সুন্দর হয়, কিন্তু সাদা চুল থাকে, বেশিরভাগ দেখবেন সাদা চুল, দাড়ি বড়, বড় জটা, এরকম টাইপের আমরা গুরুকে দেখে থাকি। এবং প্রতিটা গুরুরই দেখবেন একের থেকে বেশি পত্নী থাকে, আচ্ছা। বেশিরভাগ ঋষি হ্যাঁ, মুনিদের পত্নী হ্যাঁ, থাকবে। হ্যাঁ, তার মানে গুরুরা কিন্তু, যদিও সে ধার্মিক পথে চলছে কিন্তু সংসারী নয় যে তা নয়, তাদের ক্যারেক্টার অনুযায়ী বোঝা যায় যে গুরুর মধ্যেও সংসার করার প্রবৃত্তি আছে, কামনা বাসনার একটা ব্যাপার আছে।
বুঝতে পেরেছেন? হুম, কিন্তু গুরুদেবের দৃষ্টি, যদি গুরুদেব কাউকে মনে করে এই ছেলেটাকে আমি একটা বড় জায়গায় নিয়ে যাব তাকে গাইড করে, তাহলে সে কিন্তু সেই ছেলেটাকে বা সেই মেয়েটাকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার ক্ষমতা, অর্থাৎ গাইডার, অ্যাডভাইজার, কনসালটেশন, এই সব কিছু কিন্তু গুরু প্ল্যানেটের মধ্যে থেকে পাওয়া যায়। তাহলে আমাদের ঋষি মুনিদের যে ক্যারেক্টার, ঋষি মুনিরা কি খেতেন? দুধ, ফল, শাকাহারী, তাই কি না? হুম, তাহলে তাদের মধ্যেই সাত্ত্বিক গুণ আছে। শাকাহারী, মানুষকে সঠিক গাইড দেওয়া, ব্যভিচারিতা না করা, উল্টোপাল্টা দিকে মানুষকে ভটকিয়ে না দেওয়া, যেটা সত্য সেটাকেই উদ্ঘাটন করা, সত্য বলা, সত্য পথে চলা, কিন্তু তার মধ্যে কামনা বাসনাও থাকছে। সত্য পথে চলছে ঠিকই, কিন্তু কামনা বাসনাও থাকছে। দ্রোণাচার্য পুত্র শোকে মারা গেল, তাই কি না? তা এই যে কামনা বাসনা, কখনো পুত্রের কখনো পত্নীর, আপনি গুরুদের মধ্যে দেখতে পাবেন। তাই বৃহস্পতি চন্দ্রের গড়যুগেশ্বরী যোগেতে এক্সট্রা ম্যারিটাল হয়ে যায়। হুম। বৃহস্পতি আর চন্দ্র হ্যাঁ, গজকেশ্বরী যোগ। গজকেশ্বরী যোগেতে, কারণ চন্দ্র হচ্ছে প্রেমের কারক, শুক্র প্রেমের কারক, বৃহস্পতি শুক্র, বৃহস্পতি চন্দ্র শুক্র, এগুলো এক্সট্রা ম্যারিটাল বা এরকম টাইপের কানেক্টিভিটি তৈরি করে, বা তাদের লাইফে একটা প্রেম জনিত একটা আঘাত বা প্রবলেম ক্রিয়েট হয়ে যায়। আপনি কারোর চার্টেতে বৃহস্পতি শুক্র চন্দ্র বা বৃহস্পতি শুক্র বা বৃহস্পতি চন্দ্র দেখলে আপনি অন্য কিছু না দেখেই বলতে পারবেন আপনার জীবনে প্রেম সংক্রান্ত প্রবলেম থাকবে। বৃহস্পতি রাহু গুরুচন্ডাল যোগ। না, বৃহস্পতি রাহুতে অন্যদিকে নিয়ে যাবে, গুরুকে, গুরুর নেচারকে টানবে রাহু, যে চলো তুমি মদ খেতে চলো। কখনো গুরু বলবে যে না আমি ধর্ম করব, কখনো গুরু বলবে না আমি ডিসকো না ডান্স করবো, সেটা অন্য চলে যাবে। হুম, গুরু, রাহু খানিকটা শুক্রের মতন কাজ করবে, শনির মতন কাজ করবে না। আচ্ছা। গুরু বিপরীতে চলে যাবে। গুরুর যেটা যে না ডিস্কো করবো না, আমি সাত্বিক পথে, আমি মন্দিরে যাচ্ছি, ঘন্টা বাজাচ্ছি, আমি পুজো করছি, সেইগুলোকে ছেড়ে দিয়ে সকালে মন্দিরে যাচ্ছে, রাতের বেলা ডিস্কো যাচ্ছে, হ্যাঁ, এরকম নেচার করে না। আচ্ছা। তাহলে গুরুকে বুঝতে গেলে আমাদেরকে ঋষি মুনিদের ক্যারেক্টার বা পৌরাণিক কাহিনী দেখতে হবে, তারা কিরকম ভাবে চলছে, তাদের কি ক্যারেক্টার, সেই অনুযায়ী আমি গুরুকে বুঝতে পারবো। হ্যাঁ, হ্যাঁ, তাদের লম্বা শরীর, সুন্দর দেখতে, সাদা পাকা চুল, হ্যাঁ। তাই কি না? হ্যালো। বুঝতে পেরেছি, হ্যাঁ বুঝতে পেরেছেন। হ্যাঁ, হ্যাঁ, ভিতরে একটা আওয়াজ আসছে, কে কথা বলছে নাকি? হ্যাঁ। মা, আচ্ছা, মা, ও তুমি তুমি চুপ করো। হ্যাঁ, তারপর? তাহলে এইগুলো দেখে আপনাকে গুরু দেখে নিতে হবে, গুরুকে, গুরু কারো কথা বুঝতে হবে, এই এই জিনিসগুলো গুরু কারো কথার মধ্যে পড়ে। আরেকটা হচ্ছে, গুরুকে মন্ত্রী বলা হয়। কেন মন্ত্রী বলা হয়েছে? রাজার সেনাপতিকে মঙ্গল, আর রাজার মন্ত্রীকে গুরু। দাবা খেলার সবচেয়ে ইম্পর্টেন্ট ঘুঁটি কোনটা? মন্ত্রী, তার মধ্যে সবচেয়ে বেশি পাওয়ার থাকে। হুম, তাহলে মন্ত্রী গুরুকে বলা হয়েছে, কারণ গুরুর কাছ থেকে সঠিক জ্ঞান পাওয়া যাবে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে মন্ত্রীর কারকতা গুরুদেবের কাছে আছে। গুরু, মন্ত্রীর কারক প্ল্যানেট হচ্ছে গুরু, বৃহস্পতি। অ্যাকচুয়াল বৃহস্পতি না, কথাটা হচ্ছে বৃহস্পতি, বৃহস্পতি, হ্যাঁ, বৃহস্পতি, বৃহস্পতি। হ্যাঁ বৃহস্পতি, বৃহস্পতি, বৃহৎ যেটা ব্যাপারটা আছে। গুরু হচ্ছে অক্সিজেনের কারক গ্রহ। তার মানে অক্সিজেন থেকে আমরা কি দেখব? অক্সিজেন বা বায়ু আগুনকে জ্বালাবার সাহায্য করে। অর্থাৎ হুম, আগুন হচ্ছে রবি, গুরু আর রবি এই দুটো কম্বাইন্ড করলে আমরা খুব ভালো কম্বিনেশন পাই। রবি সাপোর্ট পেয়ে যায় গুরুর, তার মানে একটা উচ্চ কম্বিনেশন, বা যেটাকে বলে রাজযোগ বলা যেতে পারে। আগুন জ্বলতে থাকবে, তাই কি না? গুরু যদি অক্সিজেন হয়, তাহলে অক্সিজেনের কার্যকারিতা কি? একটা মানুষকে বাঁচিয়ে রাখা, একটা মানুষের
ইচ্ছা, প্রবণতা, শরীরের যা যা প্রয়োজনীয়তা সবকিছু কিন্তু ব্যালেন্স করে রাখে। বুঝতে পেরেছেন? হুম। কারণ অক্সিজেন না থাকলে আপনি নিমিষেও বাঁচতে পারবেন না। তার মানে গুরু হচ্ছে প্রাণ বায়ু। কি বায়ু? প্রাণবায়ু। প্রাণ বায়ু। তাই নারী জ্যোতিষে গুরুকেই লগ্ন বলা হয়। প্রাণ বায়ুই যদি না থাকে তাহলে আর আমাদের জীবন বেঁচে থাকার কোনো ব্যাপার নেই, শরীর থাকবে না, তাই কি না? হ্যাঁ। তাহলে প্রাণ বায়ু এটা হচ্ছে গুরু। আর প্রাণ বায়ুর ভেতরে থাকে আমাদের শরীরে যেটা থাকে আত্মা। তাহলে এই প্রাণ বায়ু আর আত্মার কম্বিনেশন হচ্ছে সবচেয়ে বেস্ট কম্বিনেশন বৃহস্পতি এবং রবি। আচ্ছা। গুরু আমরা গাছের মধ্যে যেসব গাছ, বিশেষ করে অশ্বত্থ গাছ, রাতের বেলা অক্সিজেন দেয়, সবচেয়ে বেশি অক্সিজেন দেয়। তার মানে আমরা এটা মাথায় রাখলাম যে যেসব গাছের মধ্যে অক্সিজেন দেওয়ার প্রবণতা বেশি সেই গাছগুলো গুরুর কারকতার সাথে কানেক্টেড। বোঝা গেল? অশ্বত্থ গাছ আর কারক প্ল্যানেট হচ্ছে গুরু। এবং যে বট গাছ। গাছেতে, হ্যাঁ, যে গাছেতে বড় বড় ফল হয়, আমি আগের ক্লাসে বলেছিলাম, যে গাছ ফল পূর্ণ, অর্থাৎ গুরু যেখানে থাকবে সেখানে তার আশীর্বাদে সবকিছু পুষ্ট থাকবে, সবকিছু থাকবে পুষ্ট। যেমন কাঁঠাল গাছ। একটা কাঁঠাল গাছ। যেমন একটা গুরু ছিলেন, তার একটা গায়ে ছিল, সেই গায়েটা গরুর কাছ থেকে যা চাইতো তাই পেতো। আমার মনে হয় দধিচি মুনি ছিলেন, এরকমই হবে হয়তো। বুঝেছি। তার কাছে একটা গরু ছিল, যে গরুটার হ্যাঁ। নামটা হচ্ছে কামধেনু। কামধেনু। সেই কামধেনু গরুর কাছে যা চাইতো তাই পেত, এবং দুধ কখনো কমতো না। তাই বৃহস্পতি থেকেও আমরা কিন্তু পুষ্টি দেখবো, কারণ সেই ঋষিমুনির কাছেই সেই গুরুটা ছিল এবং সেই গুরুটাকে সে সিদ্ধি লাভ করে নিয়েছিলেন তার কাছে। এবং গরু থাকা মানে তার সেই গরুর শরীরে সব ভগবানের বাস, এবং সেই গরু ছিল কামধেনু হচ্ছে দৈবিক গুরু। তার মানে বৃহস্পতিকে ইন্ডিকেট করছে পুষ্টি, সব রকম ভাবে সমৃদ্ধি। আমরা একটা ক্লাসে করেছিলাম যে আপনি বলেছিলেন মন ও পুষ্টি, মানে মন মানে সেবা করছে, মানে যে এমন একটা নিউট্রিশিয়াস খাবার যাদের 4th হাউসে, যেসব মেয়েদের 4th হাউস মানে কি, কোন জায়গা? মায়ের জায়গা। হ্যাঁ, মায়ের জায়গা। আর 4th হাউস থেকে আমরা কি দেখি? বুক দেখি, টেস্ট দেখি আমরা। এবার একটা মেয়েকে চিন্তা করুন, এবার তার 4th হাউসে চন্দ্র বৃহস্পতি করে আছে, তাহলে তার কিরকম হবে তার শারীরিক গঠন? শারীরিক বৃহস্পতি যখন আছে তাহলে মেদবহুল হবে। দেখুন, চন্দ্র হলে একটা মায়ের জন্য মাতৃদুগ্ধ খুব ইম্পর্টেন্ট হয়, অন্তত সন্তানের ক্ষেত্রে। যেসব মেয়েদের 4th হাউসে চন্দ্র থাকবে তাদের মাতৃদুগ্ধ ভরপুর, কিন্তু চন্দ্র যদি নেগেটিভ হয়ে যায় তাহলে মাতৃদুগ্ধের সমস্যা। সেখানে যদি বৃহস্পতি থাকে তাহলে মাতৃদুগ্ধ ভরপুর, যদি বৃহস্পতি নেগেটিভ হয়ে যায় তাহলে সমস্যা। আর সেখানে যদি চন্দ্র বৃহস্পতি থাকবে তাহলে মাতৃদুগ্ধ প্রচুর। বৃহস্পতি কি করবে? ওটাকে বাড়িয়ে দেবে। তাহলে বোঝা গেল, একটা মেয়েকে দেখলে বোঝা যাবে যে কার কিন্তু বৃহস্পতি এক্সঅল্টেড, এবং সেটা ঘর হচ্ছে চন্দ্রের ঘর। তার মানে একটা মেয়েকে দেখলে আপনি বুঝতে পারবেন, চার্ট দেখে, যে বাচ্চা বয়সে দেখলেই বুঝতে পারবেন পরবর্তীকালে এর শরীরে মায়ের মাতৃদুগ্ধ ভালো থাকবে কি কম থাকবে। রাইট। আমার একটা জানাশোনা এরকম একজন আছে, হ্যাঁ, তার কিন্তু জুপিটার হচ্ছে 4th হাউসে, মানে বৃহস্পতি এক্সঅল্টেড ওখানে। সে আমাকে, আমি এত কথা আপনাকে বলছি না, কিন্তু সে আমাকে যা বলেছে আপনার কথার সঙ্গে তা মিলে যাচ্ছে। হ্যাঁ, ওই হচ্ছে ব্যাপার। তার মানে এটাই আমি বোঝাতে চাইছি যে দুটোই পুষ্টি,
দুটোই হুম, পুষ্টি। বৃহস্পতি কি রাইট। করবে সেটাকে বাড়িয়ে দেবে, তার তার মধ্যে সেই জায়গায় মেদ বেশি দিয়ে দেবে। কিন্তু আচ্ছা। চন্দ্র অতটা মেদ দেবে না, কিন্তু পুষ্টি দেবে, চন্দ্রও দেবে। তা চন্দ্র কিন্তু বৃহস্পতির কানেকশন। মেয়েটি কিন্তু মেদবহুল নয়, জানেন? হুম মানে মোটা সোটা নয়, হুম বুঝেছেন? কিন্তু এমনি ঠিক আছে, সেটা সুহারা। আলাদা জিনিস, সেটা স্থানকাল কিন্তু পাত্র অনুযায়ী আপনি যেটা এখন তার। বললেন ওইটা হুম কিন্তু একদম তার খেতে গেছে, হ্যাঁ, মানে সে মোটা নানা সোটার রকম ব্যাপার গল্প নয় করে। ব্যাপারটা, আমার কথাটা হচ্ছে মানে ওই কনসেপ্টটা থাকবে, আমাদের কনসেপ্টটা ওটাই আহ, থাকবে যে ভাই বৃদ্ধি। আচ্ছা। একটা হচ্ছে একটা গরু কম দুধ দেয়, একটা গরু বেশি দুধ দেয়, তার কারণটা কি? তার রাইট। মধ্যে দুধ প্রডিউস করার ক্ষমতা বেশি। তার মানেটাই হচ্ছে, আমি ওটাই বোঝাতে চাইছি আপনাকে, যে একটা পুষ্টি হচ্ছে চন্দ্র, যেটা মায়ের মায়ের কারক। আর একটা পুষ্টি হচ্ছে গুরু, যেটা আশীর্বাদের কারক, বা যেটাকে বলতে পারেন ভাগ্য, ভগবানের আশীর্বাদ। দুটোর মধ্যে কিছু ডিফারেন্সিয়েশন আছে। হুম। আচ্ছা ধরুন বোঝা গেল? কোনো একটা ছেলের যদি এরকম থাকে, হ্যাঁ। হ্যাঁ, হুম। বৃহস্পতি আর চন্দ্র, তাহলে হ্যাঁ, সে তাহলে সেই সেটা সেটা ছেলেটার কি হবে? ওরকমই হবে কেস। আপনি দেখবেন সেই ও ছেলেটার ওরকম কেস হবে। আচ্ছা 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 সেই ছেলেটারও আচ্ছা। ওরকম কেস হবে। যদি এখন সেখানে আচ্ছা। মঙ্গল চলে আসে তাহলে খুব বলবান হয়ে যাবে। ও আপনি ছেলে মেয়ে আলাদা ভাববেন না, সব একই ধরন। তার দেখলে সব উল্টো পাল্টা হয়ে যাবে, দেখে এক একটা দেখে ছেলেকে দেখলে বুঝতে পারবে না ছেলে না মেয়ে, আবার এক একটা মেয়েকে দেখলে বুঝতে পারবে না মেয়ে না ছেলে। প্রবলেম অনেক বাপরে, ধরনের হয় তো। এ তো মানে এসব। কি বলবো, আর বিভিন্ন ভাবে আমি কল্পনা করে বলে দিতে পারি যে এটা এই, এটা ওই, ওটা ওই, হ্যাঁ, আপনি তাই একটা না? চার্ট দেখে বলতে পারবেন যে এর প্রবণতা বেশি, তা সেই অনুযায়ী আপনি বলবেন। আপনার লোক ভাববে কি করে বলছে এই জিনিসগুলো, হাউ ইজ দ্যাট কত পসিবল। রকমের কত রকম ভাবে বলা যায়, তাই না? হ্যাঁ, মানে আমরা একটা আপনাকে কি depend ম্যাথমেটিক্সে করবে, আমি পড়েছিলাম আপনাকে আমি আপনাকে পারমিউটেশন, হুম একটা পার্ট, হুম আমাদের কম্বিনেশন আর পারমিউটেশন হুম হাই সেকেন্ডারিতে ছিল, জানেন? একটা পার্ট হুম হুম পারমিউটেশন মানে হচ্ছে বিন্যাস, মানে হুম একটা জিনিসকে দুটো জিনিস বা 10টা জিনিস এটাকে তুমি কতভাবে সাজাতে পারো, হুম হ্যাঁ? হুম হুম ধরুন লাল হলুদ সবুজ সাদা কালো, হ্যাঁ, হুম আহ, লাল হলুদ সবুজ নীল, হুম হলুদ সাদা কালো, কটা হলো? 4টে 5টা 6টা। মানে হুম এই 6টাকে তুমি কতভাবে সাজাতে পারো, মানে প্রথমে লাল তারপরে সাদা তারপরে কালো, আবার অন্য একটা বিন্যাসে তুমি আগে সাদা দিলে তারপরে লাল, এইভাবে তুমি কত হুম রকম ভাবে বিন্যাস হতে পারে। তো সেই রকম এই যে জ্যোতিষটা দেখছি আপনি হুম যেটা পড়াচ্ছেন আমাকে, তো সেটা তো আমি বিভিন্ন ভাবে কল্পনা করে আমি বলে দিতে পারি যে এটাই ঠিক। হ্যাঁ, তো আমি অদ্ভুত আপনাকে ওই ব্যাপার। কনসেপ্টটাই ধরাতে চাইছি। অ্যাকচুয়াল জ্যোতিষ আপনি, আমি পড়িয়ে আপনাকে বিশাল বড় জ্যোতিষী করতে পারবো না। আমি আপনাকে হ্যাঁ। কনসেপ্ট ধরিয়ে দেবো। গুরুদের কাজ হচ্ছে কনসেপ্ট ধরিয়ে দেওয়া। দ্রোণাচার্য, অর্জুন তো ছোট বয়স থেকে অর্জুনই ছিল, তাই সে অর্জুন হয়েছে। তা নাহলে তো দ্রোণাচার্য তো অনেক শিষ্য ছিল, তার মধ্যে অর্জুনই কারো বেস্ট হলো, কারণ তার মধ্যে সেই পোটেনশিয়ালিটি ছিল, সে সেইটাকে নিয়ে চিন্তা করেছে। হুম, গুরু সবাইকে একই জ্ঞান দিয়েছে। ব্যাপারটা ওটাই যে জ্যোতিষী ভালো হতে গেলে আপনাকে চিন্তা করতে হবে। যত আপনি ভ্যারাইটিস রকমের চিন্তা করে কানেকশন তৈরি করবেন, তত আপনি রেজাল্ট আপনি নিজে থেকে তৈরি করে বলতে হ্যাঁ, পারবেন যে এটা হ্যাঁ, এরকম। ওই হ্যাঁ, জন্য প্ল্যানেটের কারকতা, রাশির কারকতা, নক্ষত্রের কারকতা, ভাবের কারকতা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আহ, ঠিক। এইবার আপনি ধরে নিন মেয়েদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার এখন বেশিরভাগ মেয়েদেরই হুম হুম হুম। হয়। তা তাহলে সেক্ষেত্রে ওখানে আপনি রাহু তাহলে বসতে পারে। সেক্ষেত্রে আপনার ফোর্থ হাউস চন্দ্র আর বৃহস্পতি নেগেটিভ এফেক্টে কানেক্টেড হয়ে গেছে। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, বুঝতে পেরেছেন? হ্যাঁ, একটা হ্যাঁ, আমার চার্ট আছে, সেখানে চন্দ্র ফোর্থ হাউসে আছে, শনি রাহু মঙ্গলের দৃষ্টি চন্দ্রের ওপর। তার হুম, সেটা হয়নি, কিন্তু সেখানে এমন দু তিনটে গাঁট বা সিস্ট টাইপের হয়ে গেছে। হুম, দেখতে সিক্স টাইপের হয়ে গেছে, বুঝতে পেরেছেন? সেই কম্বিনেশন গুলো আমি বলতে চাইছি যে এইগুলো আপনাকে দেখে নিতে হবে চার্টে। আপনি হুম। প্রেডিকশন প্রেডিকশন এটাই, আপনি এটাই শিখে নিচ্ছেন, প্রেডিকশনের মধ্যেই পার্টেতেই আছে এইগুলো। না, একটা অন্য ভাবে আপনি এটাকে বোঝালেন, কি অদ্ভুত হ্যাঁ, ব্যাপার। ঠিক আছে, তো এটা মানে শুধুমাত্র একটা পার্টে নয়, শরীরের যে কোনো পার্টেই যদি আপনি এরকম দেখেন তো সেখানে এই কানেকশন, এই প্রবলেম ক্রিয়েট সেটা হবে, কিন্তু সেইভাবে বলা আপনার যায় মানে। বুদ্ধিমত্তা এবং স্থানকাল পরিস্থিতি অনুযায়ী আপনাকে সেটাকে কানেক্ট করাতে হবে।
একটু বুদ্ধিমত্তা, একটু স্থানকাল পরিস্থিতি অনুযায়ী। ঠিক আছে, তো বৃহস্পতি এটাই, বৃহস্পতি অক্সিজেন, বৃহস্পতি যে কোনো জিনিসকে বাড়িয়ে দেয়, সমৃদ্ধি। আপনি ওই জন্য কামধনুর তাহলে যে আমি এ কথাও তো বলতে পারি যে ধরুন 4th হাউসে তার জুপিটার আছে বা বৃহস্পতি মানে ধরুন তার নেগেটিভ পর্যায়ে রয়েছে, বৃহস্পতি এক্সাল্টেড থাকলেও সেটা নেগেটিভ পর্যায়ে রয়েছে। তাই হুম, সেক্ষেত্রে আমি বলতে পারি তার হয়তো অক্সিজেনের সমস্যা, মানে শ্বাসের একটা কষ্ট হতে পারে। দেখুন ফার্স্ট অফ অল তো 4th হাউস শ্বাসের জায়গা নয়, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, 4th হাউস লাংসের হচ্ছে ব্যাপার। ব্রেস্টের জায়গা, আচ্ছা নিঃশ্বাসের জায়গা সেকেন্ড অ্যান্ড থার্ড। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এইবার আপনি 4th হাউসে বলতে পারেন যে আপনার ভাই নিঃশ্বাসের সমস্যা হচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল সমস্যাটা আপনার বুকের থেকে হচ্ছে, আপনার সর্দি ফর্দি জমছে বা আপনার ফুসফুসের কোনো প্রবলেম হচ্ছে, বুকের সমস্যা থেকে আপনি নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে। হুম আদারওয়াইজ আপনার নিঃশ্বাসের সেই মানে প্রবলেমটা কোথা থেকে হচ্ছে, নিঃশ্বাসে সর্দি জমে যাচ্ছে, 4th হাউস হচ্ছে বুকের জায়গা, চন্দ্র আছে এফ্লেক্টেড কন্ডিশনে আছে, বুকে সর্দি জমে যাবে, বেশিরভাগ সময় খক খক করে সর্দি বের করবে বুক থেকে। বুঝতে পারছেন? বুঝতে পারছি। যদি ধরে নিন এই 4th হাউসেই নেগেটিভ প্ল্যানেট আছে, আবার পজিটিভ প্ল্যানেটও আছে, দুটোই আছে, বৃহস্পতি চন্দ্র আছে, বৃহস্পতি উচ্চস্থ আবার নেগেটিভ প্ল্যানেটের দৃষ্টি হয়, তার মানে কি হবে, এ কখনো জিনিসটা বাড়বে কখনো কমবে, কখনো বাড়বে কখনো কমবে, কখনো খুব কোনটা রোগা হয়ে গেল। কোনটা থাকলে কি হবে বলতে? বৃহস্পতি চন্দ্র আছে ধরুন 4th হাউসে, আর নেগেটিভ হ্যাঁ। প্ল্যানেটের দৃষ্টি আছে, রাহু মঙ্গল ও শনির দৃষ্টি আছে, তাহলে কখনো বেড়ে গেল জিনিসটা, কখনো আবার কমে গেল, কখনো বেড়ে গেল, মানে সর্দি বেড়ে গেছে জমে গেছে, আবার সর্দি ঠিক হয়ে গেল, নিঃশ্বাসের প্রবলেম বেড়ে গেছে আবার ঠিক হয়ে গেল, ব্রেস্টের মানে যেটাকে বলে শারীরিক দিক থেকে তার শরীর বেড়ে গেছে, আবার সে রোগাও হয়ে গেল, এরকম কন্ডিশন থাকবে, মানে আপস অ্যান্ড ডাউন, ব্রেস্ট যেখানে আচ্ছা 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 এরকম আপস অ্যান্ড ডাউন্স এর কন্ডিশন থাকবেই থাকবে। দেখবেন অনেক মেয়েরা এক্সারসাইজ করে রোগা হয়ে যায়, অনেক মেয়েরা রোগা থেকে মোটা হয়ে যায়, এরকম আপস অ্যান্ড ডাউন থাকবে, দেখে বুঝতেই পারবেন না এক্সেলেন্ট। যে হ্যাঁ এই মেয়েটা এরকম রোগা ছিল এত মোটা হয়ে গেল কি করে, বাবা এরকম হয়ে গেল, আবার ভাববে যে এই মেয়েটা এত মোটা ছিল এত রোগা হলো। আপস অ্যান্ড ডাউন চলছে, ওখানে কোনো ভালো প্ল্যানেটও লুকিয়ে আছে, কোনো খারাপ প্ল্যানেটও লুকিয়ে আছে, যে কারণে ওকে আপস অ্যান্ড ডাউন স্থিরতা দিচ্ছে না। আচ্ছা যদি নেগেটিভ প্ল্যানেটই থাকতো তো নেগেটিভই হতে হতে পারে বারবার। আচ্ছা আচ্ছা। এইগুলো হচ্ছে ব্যাপার। তাহলে বৃহস্পতি হলো অক্সিজেন, অক্সিজেন মানে প্রাণ, প্রাণ বায়ু, তার মানে বৃহস্পতি হচ্ছে লগ্ন, লগ্ন নারী জ্যোতিষে বৃহস্পতিকেই ধরা হয়, নিজেকে ধরা হয়, কারণ প্রাণ বায়ু না থাকলে আমি থাকতে পারবো না, সেই কারণে বৃহস্পতিকে লগ্ন হিসাবে ধরা হয়। সবচেয়ে বড় প্ল্যানেট, তাই যে কটা বড় লোক আছে বা বড় মানুষ আছে, এজেড, বড় লোক মানে টাকা পয়সায় বড় লোক নয়, যারা এজেড জ্ঞানে বড়, তারা হচ্ছে সব বৃহস্পতি, দাদা কাকা জ্যাঠা মা বাবা বা কোনো গুরু টিচার সব বৃহস্পতি। ঠিক আছে, মানে গুরুজন স্থানীয় আর কি। হ্যাঁ, এবার বৃহস্পতি কি করে, এরা ছাতার কাজ করে, একটা বাড়িতে একটা বয়স্ক লোক আছে, সে সবাইকে ধরে রেখে দেবে, ওই বয়স্ক লোকটা থাকার কারণেই সব পরিবার একসঙ্গে আছে, সবাই তাকে মেনে চলে, এই যে বৃহস্পতি, যেই বয়স্ক লোকটা থাকবে না নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে যাবে, তার মানে বৃহস্পতি মানে হচ্ছে সামাজিকতা, সমাজের সাথে সমাজের কানেকশন, কে কোথায় আছে, কোথায় কোন বাড়িতে কোন লোকটা থাকে, কোথায় কোন দোকানটা আছে, সেই দোকানটা কার, সেটা এই রাস্তাটা কিভাবে তৈরি হলো, এই যে সামাজিকতা, সবাইকে নিয়ে চলা, সবাইকে ঠিকঠাক ভাবে রাখা, এই সামাজিক যে ব্যাপারগুলো, সেটা হচ্ছে বৃহস্পতি দেখে, বুঝতে পারলাম? বৃহস্পতি হচ্ছে সমাজ, মানে একটা গুরু যখন গুরুকুল চালায় প্রত্যেককেই তো সম পরিমাণে দেখে, ও ঠিক করছে কিনা, ওর খাবারের কোনো প্রবলেম হচ্ছে কিনা, জলের কোনো সমস্যা হচ্ছে কিনা, লাইট ঠিকঠাক আসছে কিনা, আমি এইগুলোকে এখান থেকে নিয়ে আসি, এই যে জোগাড় করা, এই যে এইটাই ওইখানে পাওয়া যাবে, এই জিনিসটা ওই দোকানে পাওয়া যাবে, ওই মোড়েতে যা খুব ভালো ফুচকা পাওয়া যায়, ওইখানে যা খুব ভালো সিনেমা হচ্ছে, এই যে নলেজ, এই যে সামাজিক যে নলেজ, এই যে শাড়িটা কিনেছি সেই শাড়িটা 150 টাকা দাম, ওখানে 200 টাকায় পাওয়া যায় একই শাড়ি, এই যে নলেজ, সামাজিক যে নলেজ, এগুলো বৃহস্পতি দেয়, সমাজের সাথে কানেক্টিভিটি রাখা, মানে সামাজিক কানেকশন। সামাজিক কানেকশন, সমাজের যাতে উন্নতি হয়, সমাজের বিকাশ হয়, সেটা আমি বোঝাতে চাইছি আপনাকে, বৃহস্পতি থেকে আমরা দেখবো সামাজিক কানেকশন।
আচ্ছা। তাহলে বোঝা গেল বৃহস্পতি কি জিনিস। হুম এইবার বৃহস্পতি যেহেতু ফল, একটা গাছের ফল, হুম ফল ভর্তি গাছ, হুম তার মানে বৃহস্পতি হচ্ছে হুম সমৃদ্ধি, গ্রোথ। হুম হুম এই যে গ্রোথ কথাটা বৃহস্পতির এসছে, এই যে হুম গ্রোথ, গ্রোথ মানে যেটা কন্টিনিউয়াসলি বাড়ছে। হুম হুম আর পুষ্টি মানে হচ্ছে আমার শরীরের পুষ্টি, যে পুষ্টির কারণে আমার শরীরটা চলছে। হুম তাই চন্দ্র আর বৃহস্পতির মধ্যে এই একটা পার্থক্য। চন্দ্র হচ্ছে পুষ্টি, আমার ভিটামিন সি এর দরকার, ভিটামিন ই এর দরকার, এই যে পুষ্টি। আর গ্রোথ মানে হচ্ছে আমার শরীর ধীরে ধীরে রোগা ছিল, আমি এবার সুন্দর দেখতে লাগছে, আমার মোটা সোটা হয়েছি, বেশ গাঁটা গোট্টা হয়েছি, বেশ সুন্দর আমার চুলগুলো বেড়েছে, বেশ সুন্দর হয়েছে, এই যে গ্রোথ। ঠিক আছে, চন্দ্র হচ্ছে লিকুইড ক্যাশ। আর লিকুইড ক্যাশ আমার 5,000 টাকা ছিল, এখন 10,000 টাকা হচ্ছে, 20,000 টাকা হবে, এরপরে 1 লাখ হবে, এরপরে 2 লাখ 3 লাখ করে 1 কোটিতে যাবে। এই যে গ্রোথ দিন দিন বাড়ছে, এটা হচ্ছে বৃহস্পতি। বোঝা গেল? আচ্ছা, এই যে আপনি বলেন না সান আর জুপিটার হুম। একটা সময়, আচ্ছা আমি একবার বলতে পারি যে পিতা ছিল টিচার, যার সান জুপিটার থাকে, এরকম হতে পারে তার পিতা টিচার। শুনতে পাচ্ছি না আপনার কথা। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি না আপনার কথা। বলছি, শুনুন আপনি তো কিছুক্ষণ আগে বললেন না সান জুপিটার এটা খুব ভালো কম্বিনেশন, মানে হুম কারণটাও বললেন। হ্যাঁ তো আমি, আপনি তো পড়িয়েছেন অনেকগুলো ক্লাস, তা সেইভাবে হুম আমি বলতে পারি যে সান জুপিটারের যে কনজাংশনটা, সেখানে আমি হুম বলতে পারি যে তার মানে যে নেটিভের চার্টে এটা রয়েছে, তো হুম সে তার মানে বাবা আর কি হুম। টিচার, বলতে পারি তো? হ্যাঁ, অবশ্যই বলতে পারেন। টিচার না হোক, হলো না টিচারের হলো মতন। না সেটা আলাদা না ব্যাপার। না, যদি কেউ বলে না আমার বাবা তো টিচার নয়, তো টিচারের হ্যাঁ, কোয়ালিটি অবশ্যই থাকবে। তুমি তোমার কোয়ালিটি বাবার কাছ আছে। থেকে জ্ঞান অবশ্যই পাবে, এবং তোমার হুম, বাবার মধ্যে জ্ঞানও থাকবে, এবং তোমার বাবার কাউ না কাউকে জ্ঞান অবশ্যই দেবে। টিচার মানে এই নয় যে প্রফেশনালি সবসময় টিচারই হবে, ক্যারেক্টার ওয়াইজ টিচার হতে পারে সে। হ্যাঁ একটা টিচার। সে বা সবসময় কাউকে না কাউকে ভালো তার জায়গায় বাবা সৎ গুণ একটু দেখছে, ধার্মিক টাইপের, একটু সৎ গুণ হচ্ছে, বাবা সবাইকে ভালো চাইছে, সবাইকে নিয়ে চলছে, একটা মান সম্মান, একটু একটু অহংকারী। হ্যাঁ, যদি একটুখানি জ্ঞান, আমি পারি এটা আর কেউ পারে না, তোরা এসব করতে পারিস না, আমার কাছ থেকে শিখে নে, আমি তোদেরকে কতবার বলছি আমার কাছ থেকে শেখ। এই যে ব্যাপারগুলো, যাও ঘরে চলে যাও, সিধে চলে যাও। তো এই জিনিসগুলো কিন্তু বৃহস্পতি, আপনি বলতেই পারেন দেখুন, কেউ তো বলতেই পারে যে আমি তো, আমার বাবা তো টিচার নয়, আপনি তো ভুল প্রেডিকশন করলেন। বলে বাবু, জ্যোতিষটা অত সহজ জিনিস নয়, ভুল প্রেডিকশন বলে কিছু হয় না। তোমার বাবা টিচার নয়, তোমার বাবাকে ভালো করে অবজার্ভ করো, তোমার বাবার ভিতরে টিচারের গুণ আছে। তোমার বাবা তোমাকে জ্ঞান দেয় না, তোমার বাবা কাউকে কোনোদিন শেখায়, তোমার বাবার মধ্যে নলেজ নেই, জিজ্ঞাসা করো তোমার বাবাকে নিয়ে তোমার সামনে। বুঝতে পেরেছেন? সে কি করে জানবে তার বাবা কিরকম? তার বাবা যখন সামনে থাকবে, তার বাবা বলবে হ্যাঁ আমার তো, আমি ছোট বয়সে পড়িয়েছি, বা ছোট বয়সে আমি একে জ্ঞান দিয়েছিলাম, আজকে অনেক বড় জায়গায় আছে। এরা কিরকম হবে? তার বাবা বলবে আমি যাকে সাপোর্ট করেছি সে আজকে কোটিপতি হয়ে গেছে, আমি এখন লাখপতিতে পড়ে আছি। ওর বাবা এটা হতে, কারণ তার বৃহস্পতি না, সে মানুষকে আপারে তুলে দেবে, কিন্তু সে নিজে হতে চাইবে না। যে ভাই আমি, তার জ্ঞান যে নিয়ে নিল সে তো কোটিপতি হয়ে গেল, কিন্তু সে কোটিপতি হতে পারলো না, কিন্তু সে বলতে পারে যে আমার শিষ্য বা আমি তাকে গাইড করেছিলাম বলে সে আজকে ভালো জায়গায় গেছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এই যে বৌদিটা কোন 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 প্ল্যানেট কি নির্দেশ করে বৌদি? হঠাৎ বৌদির কথা ছিল কোথা থেকে? না আমি এটা বলছি যে আপনি যে দাদা, বললেন দাদা, না দাদা কে দাদা? দাদার ভিনাস বলছেন। না, দাদা কে? দাদা হচ্ছে, আপনি তো বললেন বৃহস্পতি, আবার অন্য হ্যাঁ, জায়গায় তো আমরা বৃহস্পতি, মঙ্গলও বলে। বৃহস্পতি, বৃহস্পতি 7th হাউসকে বৌদি ধরে নেবেন। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি এবার যা আপনি যদি বলছি প্ল্যানেট ওয়াইজ দেখেন, আপনার 5খানা দাদা থাকলে 5খানা বৌদি কি একই প্ল্যানেটে থাকবে? সেটা হয় না। তাই বৃহস্পতি 7th হাউস, তারপরে এরকম ভাবে ধরতে হয়, অনেক ব্যাপার আছে, এগুলো আমিও অতটা জানি না এই ব্যাপারে। কিন্তু হ্যাঁ বৌদির যে ব্যাপারটা সেটা খানিকটা আমরা চন্দ্র আর বুধ থেকে দেখি, বেসিক্যালি চন্দ্র থেকেই আমরা। হ্যাঁ, যেমন বৌদিকে মা বলা হয়, বৌদি মা, মায়ের তুল্য বৌদি।
ঠিক আছে, একটা কনসেপ্ট আপনাকে বলে দিই, যার রাতের বেলা জন্ম হয় আহ মাথায় রাখবেন, এইটুকানি শুধু মাথায় রাখলেই হবে। যদি কারোর দিনে জন্ম হয় তাহলে রবি হলো বাবা, আর যদি কারোর রাতে জন্ম হয় তাহলে শনি হলো বাবা। যদি কারোর দিনে জন্ম হয় তাহলে কাকা হলো রবি, আর যদি কারোর রাতে জন্ম হয়, সরি দাঁড়ান, যদি কারোর দিনে জন্ম হয় তাহলে তার বাবা হচ্ছে রবি, কাকা হচ্ছে শনি। আর যদি কারোর রাতে জন্ম হয় তাহলে বাবা হচ্ছে শনি, কাকা হচ্ছে রবি। বুঝা গেল? হ্যাঁ, কিন্তু এমন যদি হয় সন্ধিক্ষণে হলো, তখন কি হবে? সন্ধিক্ষণে? হুম, যেমন সন্ধি, ধরুন হ্যাঁ যেটাকে আমরা বলি উষাকাল বা হ্যাঁ, না শনি তখনই ধরা হবে যখন ডিপ রাত্রে, মানে এই নয় সন্ধিক্ষণ সন্ধিক্ষণ, যতক্ষণ আলো আছে ততক্ষণ রবি। হুম, শনির কারেকশন, হ্যাঁ কি হয়েছে? একটুখানি হোল্ড করুন তো। হুম, ঠিক আছে। হুম হুম, একটুখানি হোল্ড করুন। চলো, কোথায়? না রে, আমার কাজ চলছে, তুই চলে যা, কাজে আছি কাজে আছি। হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ, বলুন। হুম, কি বলছিলাম? হ্যাঁ, মানে আপনি বলতে চাইছেন যে ওই যে সন্ধিক্ষণ নিয়ে কথা হচ্ছে, যে বাবা কাকা যতক্ষণ কখন হবে? যতক্ষণ আপনার রূপ মানে সূর্যের আলো আছে ততক্ষণ আপনি ওটাকে রবিই ধরবেন। যখন রাত হবে, রাত মানে সূর্যদেবকে দেখা যাচ্ছে না, তখন হচ্ছে চন্দ্র এই শনির খেলা হবে। ঠিক আচ্ছা, আছে? এই প্রসঙ্গে আমি আরেকটা কথা বলছি। এই হুম যে আমরা হাউস বলি না, হুম এই হাউস, এই প্ল্যানেট রয়েছে, ওই হাউসে প্ল্যানেটে, আচ্ছা ধরুন হুম হুম ফার্স্ট হাউস থেকে সেকেন্ড হাউস, এই হুম যে হুম ঘুরছে তো প্ল্যানেট গুলো, হুম ধরুন হুম এমন একটা নেটিভ জন্মালো হুম হুম যে ফার্স্ট হাউসেও না সেকেন্ড হাউসেও না, ঠিক মানে ফার্স্ট হাউসের একদম লাস্ট সীমা আর সেকেন্ড হাউসের সবে মাত্র জাস্ট ঠিক ওই পজিশনে বা ওই অঞ্চলে যদি জন্মায় ওই জোনটাতে, তাহলে হুম। সেক্ষেত্রে আমরা তাকে ফার্স্ট হাউস বলবো না সেকেন্ড হাউস বলবো? মানে আপনার লগ্নের কথা বলছেন? না, যে কোনো জায়গাতেই ধরুন দুটো ঘর তো পাশাপাশি, ধরুন একটা হুম প্ল্যানেট এমন হুম ভাবে সেখানে রইলো, সে কিন্তু ফার্স্ট হাউসেও না মানে ফার্স্ট হাউসের শেষ সীমায়, মানে হুম আমরা যেমন হুম পাঁচিল দিই, হুম। হ্যাঁ, যেটা কোনো অঞ্চল নয় তো, কোনো দেশের, ধরুন একটা দেশের যেমন পাঁচিল দিয়ে বর্ডার দেওয়া হচ্ছে, না আপনি এই কি লগ্নের বর্ডারটা কথা তো আমি বলছেন না বলতে সেকেন্ড পারি না। হাউসের কথা বলছেন? হ্যাঁ, হ্যাঁ, লগ্নের কথা বলছেন না সেকেন্ড হাউসের কথা বলছেন? মানে আপনার আমি যখন যে কোনো কোনো হাউসের কথা বলছি। আমি যে বলছি কোনো যে হাউস লগ্ন থেকে দেখবে, লগ্ন কোথায় উদয় হচ্ছে সেটা দেখতে হবে। হ্যাঁ, না না, ধরে লগ্ন নিন হচ্ছে আমি ফার্স্ট হাউস থেকে ধরছি, তো লগ্ন তো আমার, ফার্স্ট হাউসের কত ডিগ্রি? সেটা তো আমি জানি না। তাহলে আপনি কি করে বলছেন ওটা পাঁচিল কি অপাঁচিল? তাহলে তো আপনার পাঁচিল অপাঁচিল করতে গেলে তো ডিগ্রি আসতে হবে। ও, ডিগ্রির কথা, আচ্ছা হ্যাঁ, সেইটা। তো আপনি কি পাঁচিল কি করে ভাবছেন? কোনো রাশির তো কোনো পাঁচিল নেই, আমাদেরকে পাঁচিল দেখতে গেলে রাশির ডিগ্রি কথা দেখতে বলছি হবে। না, আমি বলছি প্ল্যানেটটা যখন হাউসে আসছে হুম, তখন একটা হাউস হাউস থেকে আর, কোনটা কোনটা ফার্স্ট হাউস কোনটা সেকেন্ড হাউস আপনি বুঝবেন কি করে? সেটা তার জন্য তো ডিগ্রি দেখতে হবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার লগ্নের ডিগ্রি তো মেন। লগ্ন কখন উদয় হচ্ছে, লগ্নের ডিগ্রি কি, তার উপর তো ডিপেন্ড করবে কোনটা ফার্স্ট হাউস কোনটা সেকেন্ড হাউস কোনটা থার্ড হাউস। এগুলো তো পরের খেলা, এগুলো তো এখন নয়। এখন তো আপনাকে রাশি অনুযায়ী সেকেন্ড হাউস ফার্স্ট হাউস আপনাকে ধরে নিতে হবে। আচ্ছা আচ্ছা যখন ভাব চলিত আসবে তখন তো আপনাকে ভাব চলিত কেন বলেছে, ভাব কোনটা, অ্যাকচুয়াল ভাব কোনটা, আপনি ভাবছেন সেকেন্ড হাউসটা আপনার সেকেন্ড হাউস আপনার লগ্নে ঢুকে গেছে। ধরে নিন আপনার 29 ডিগ্রিতে জন্ম হয়েছে, 29 ডিগ্রিতে আপনার জন্ম হয়েছে, আমারই আছে কন্যা লগ্নে 29 ডিগ্রি, তাহলে আমার কি কন্যা লগ্ন হবে না তুলা লগ্ন হবে? বলুন, কে ডিসাইড করবে এটা কন্যা লগ্ন না তুলা লগ্ন? অ্যাকচুয়াল এর প্রচুর মত আছে, ডুয়েল মত আছে, ত্রিপতি মত আছে, এরকম প্রচুর মানুষ, মানে যারা দিগ্গজ মানুষ আছে তাদের আলাদা 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 কিছু কিছু মত আছে। কেপিতে একটা আলাদা ধরে,
আবার নিউ কেপি হয়ে গেছে সেটা আলাদা ধরে, বৈদিকে আলাদা, নিরয়ন ভাব চলিত আছে সেটা আলাদা ধরে, এরকম ভাবে আলাদা আলাদা আছে। কিন্তু আমরা যেটা ধরি, আমরা যেটা বলতে আমি যেটা ধরি সেটা হচ্ছে যে ডিগ্রিতে আপনার জন্ম হচ্ছে সেটাকে আমরা ভাব মধ্য বলবো। ভাব মধ্য অর্থাৎ আপনি যদি 29 ডিগ্রিতে জন্ম হয় হুম। তাহলে 29 ডিগ্রিটা হলো ভাব মধ্য। হ্যাঁ। এবার 29 থেকে 15 যোগ করে দিলে আপনার তুলা রাশির 14 ডিগ্রি পর্যন্ত আপনার লগ্ন আছে। হ্যাঁ। কি বললাম বুঝতে পেরেছেন? না না, বুঝতে পারিনি, তবে একটা বুঝতে পারছি যে বুঝতে পারলেন না? এর- একটা না রাশি না, কত ডিগ্রি হয়? আমি জানি না। একটা একটা রাশি কত ডিগ্রি হয় এ কি আপনি জানেন না? 12কে 30 বারো ডিগ্রি। কেন, একটা রাশি 30 ডিগ্রি। 30 ডিগ্রি, হ্যাঁ 30 ডিগ্রি। জানেন তো, আবার জানেন না বলছেন কেন? না না, ঘাবড়ে যাবেন। আমি ডিগ্রির সঙ্গে কনসেপশন নেই তো, মানে আপনি এটা বলতে চাইছেন যে ডিগ্রি ওয়াইজ সেটা করা যাবে তখন, মানে যখন এই মেজারমেন্টটা করতে পারছেন তখন ডিগ্রি ওয়াইজ সেটা করা ডিগ্রি হবে, ওয়াইজ এটাই বুঝতে করতে হবে আপনাকে মেজারমেন্ট করতে গেলে, কারণ একটা রাশি 30 ডিগ্রি। আপনার 30 ডিগ্রিতে আপনি যখন জন্মেছেন তখন হয়তো 1 ডিগ্রি উদয় হয়েছিল, তাহলে এই 1 ডিগ্রিটা কি আপনার পুরো রাশি হয়ে গেল? তা তো নয়। যে ডিগ্রিতে আপনার জন্ম হবে, যে রাশির যে ডিগ্রিতে, সেই ডিগ্রিটাকে ভাব মধ্য বলা হয়। যদি 1 ডিগ্রিতে জন্মগ্রহণ করেন তাহলে সামনের 15 ডিগ্রি আর পেছনের 15 ডিগ্রি, 15 15 30, এই টোটাল ভাবটা হবে আপনার লগ্ন। অর্থাৎ ধরে নিন কন্যা লগ্নের 29 ডিগ্রিতে জন্মগ্রহণ করেছেন, তা সামনের 14 ডিগ্রি আর পেছনের 15 ডিগ্রি, বা সামনের 15 ডিগ্রি আর পেছনের 15 ডিগ্রি, তার মানে 29 আর 15 কত হয়? 29-এর পর 30, তারপরে আবার 1 থেকে স্টার্ট হবে 14, তাহলে 14 আর 1-এ 15, তাহলে 29-এর পর আমি ধরবো তুলা রাশির 14 ডিগ্রি, আর কন্যা রাশির 29 থেকে 15 ডিগ্রি বাদ দিয়ে দিন, কত হয়ে গেল? 14 ডিগ্রি। কন্যা রাশির 14 ডিগ্রি থেকে তুলা রাশির 14 ডিগ্রি পর্যন্ত আমার লগ্ন। তার মানে আমার লগ্নের মধ্যে তুলা রাশি এবং কন্যা রাশি দুটোরই প্রভাব পড়বে। দুটো দিতে হবে। হ্যাঁ। বুঝতে পেরেছেন? ওই জন্য হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। এবার সেই অনুযায়ী প্ল্যানেট তার ওই রাশি ভাবকে চেঞ্জ করে দেবে। যে প্ল্যানেটটা আপনার মনে হচ্ছে 5th হাউসে বসে আছে, ভাব চলিতে দেখবেন সেটা 4th হাউসে চলে আসে। হ্যাঁ আর যে প্ল্যানেটটা আপনার 3rd হাউসে বসে আছে, ভাব চলিতে দেখবেন সেটা 2nd হাউসে চলে আসে, হ্যাঁ, 4th হাউসে চলে গেছে। ওটা মানে ডিগ্রির ভিতরে খরচা দিয়েছি। হ্যাঁ আমি যেটা বলতে চাইছি, ধরুন 0 থেকে 30 ডিগ্রি ধরুন একটা রাশি বলবো। হ্যাঁ 0 থেকে হুম, 30 ডিগ্রি, এবার 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি আর একটা রাশি বলছে। হ্যাঁ এইবারে আমি যেটা বলছি যে এই যে 30 ডিগ্রি হলো, এই হুম 30 ডিগ্রি লাইনেই সেই রাশিটার মানে ব্যাপার হচ্ছে, বা কোনো হুম প্ল্যানেট সেখানে এক্সিস্ট করছে সেই হ্যাঁ সময়, মানে হুম টাইমের ব্যাপার, মানে ওয়ান ফ্র্যাকশন বা একটা কিছু সেইখানে যদি হয়, তাহলে সেটা আমরা তো কিভাবে এটাকে করবো, যেটা ফার্স্ট হাউসের ভাবটাকে ভাবে প্রাধান্য পাচ্ছে না সেকেন্ড হাউসের প্রাধান্য, মানে পরবর্তী দুটো দুটো ঘরের মানে কোন ঘরটা, মানে যে আগের ঘরটাই কি বেশি প্রায়োরিটি পাবে না সেকেন্ড ঘরটা প্রায়োরিটি পাবে, আমি সেটাই বলছি। এবার আপনার ধরুন 2nd ভাবেতে রবি বসে আছে 29 ডিগ্রিতে, ঠিক আছে? আমি কিছু বুঝতে পারছি না, হ্যাঁ। আমি ডিগ্রি আপনি তো নিজেই বললেন যে দুটো, বুঝতে পারবো না, ছেড়ে দিন। আপনি তো নিজেই বলছেন, হ্যাঁ হ্যাঁ, ছেড়ে দিন। তা নিজে যখন বলছেন তো বুঝেই তো বলছেন। না না না, একদম বুঝে বলছি না, আমার একটা কিরকম মনে হলো আর কি, যে সন্ধিক্ষণ কথাটা হুম আমি অনেকদিন থেকেই ভাবছি যে আচ্ছা হুম এইরকম যদি হয় কোনো প্ল্যানেট, হুম ধরুন একটা ঘর, একটা ঘর থেকে একটা একটা আমরা যে হাউস বলি এই এত হুম ডিগ্রি বা যেটা তার ঠিক মধ্যিখানে, মানে সেটা এদিকও নয় ওদিকও নয়, তাহলে হুম এইখানটা থাকলে তাহলে সে কিভাবে রেজাল্টটা প্রোভাইড করবে, আমি সেই রেজাল্টটা প্রোভাইড করবে তার লগ্নের ডিগ্রি অনুযায়ী। হ্যাঁ যদি লগ্নের সেই হ্যাঁ ডিগ্রি হয় তাহলে সে সেইভাবেই বসে আছে, আর যদি লগ্নের হ্যাঁ, ডিগ্রি বেশি বা কম হয় তাহলে সে সেইভাবে রেজাল্ট দিচ্ছে না, তার সামনের ভাবে এইভাবে রেজাল্ট দিচ্ছে বা তার পরের ভাবে দিচ্ছে। হ্যাঁ। এটাই হচ্ছে ব্যাপার, আর লগ্নের ডিগ্রির উপর ডিপেন্ড করবে, সেখান থেকেই ভাব মধ্য স্টার্ট হবে। বোঝা গেল? তাহলে বৃহস্পতি হ্যাঁ। হচ্ছে অক্সিজেন। অক্সিজেন ছাড়া মানুষ 1 সেকেন্ড বা 1 মিনিট বাঁচতে পারে না, অন্য কিছু না থাকলেও হবে, অনেকদিন বাঁচবে।
জল না খেয়ে 3 দিন বাঁচতে পারবে, খাবার না খেয়ে 21 দিন বাঁচতে বাঁচতে পারবে, কিন্তু অক্সিজেন ছাড়া বাঁচতে পারবে বাঁচতে না। পারবে না। 1 মিনিট বাঁচতে না, পারবে না, 1 সেকেন্ড। বাঁচতে তো পারবে না। আমার জানেন তো বৃহস্পতিটারও খারাপ। এবার বৃহস্পতি হচ্ছে অক্সিজেনের কারক, তাই বৃহস্পতিকে আমরা নারী জ্যোতিষে মেন যেটাকে বলে লগ্ন ধরে। তাহলে বৃহস্পতি থেকে আমরা কি কি বুঝতে পারলাম? সামাজিকতা, আরো ঋষিদের যা সব বললাম সব কিছু আছে, তার মধ্যে রাগ অহংকারও আছে, তার মধ্যে ডিসিপ্লিন আছে, তার মধ্যে বৃদ্ধি গ্রোথ আছে, প্রসপ্যারিটি আছে, তার মধ্যে একটা যেটাকে বলে হচ্ছে নিয়ম কানুন মেনে চলা, ধার্মিক নেচার আছে, আধ্যাত্মিক লেভেলে বড় বড় উচ্চতর জ্ঞান, ব্রহ্ম জ্ঞান, আত্মজ্ঞান, এই যে জ্ঞান, জ্ঞান যে পাওয়ার কিরে তার মধ্যে আছে। তার মধ্যে মানুষকে যেটাকে বলে হচ্ছে নিয়ে চলা, মানুষকে নিয়ে চলা, একসঙ্গে নিয়ে চলবো এবং তারও উন্নতি হবে আমারও উন্নতি হবে, এই কনসেপ্টেই যে ব্যাপারটা তার মধ্যে আছে। বৃহস্পতি হচ্ছে অক্সিজেন, তো অক্সিজেনের দ্বারাই আগুন জ্বলে এবং অক্সিজেন আছে বলেই আমাদের শরীর এত ফ্রেশলি সবকিছু অনুভূতি করছে। আর বৃহস্পতি আকাশ তত্ত্ব, আকাশ তত্ত্ব এবং বায়ু তত্ত্বের একটা সম্মিশ্রণ। তো বৃহস্পতির মধ্যে জ্ঞান আছে, আকাশ তত্ত্ব আছে। আকাশ তত্ত্ব মানে হচ্ছে অপরচুনিটি, আপনার যে সুযোগ, আপনি যে সুযোগ পাবেন বা সুযোগ পেয়েছেন, এই জন্মটার যে সুযোগ পেয়েছেন বা যে কোনো সুযোগই আপনি পাচ্ছেন, সব বৃহস্পতির কারকতা। বৃহস্পতি হচ্ছে লাক, ভাগ্য। তা বৃহস্পতির মধ্যে সেই ভাগ্যের ব্যাপারটাও আছে, অর্থাৎ বৃহস্পতি থেকে আমরা ভাগ্য দেখবো, লাক দেখবো। বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শরীরের মধ্যে সবচেয়ে বড় জিনিস যেটা সেকেন্ড ব্রেন বলা হয়, আমরা ব্রেন রবি থেকে দেখি, সেকেন্ড ব্রেন যে বলে আমি ব্রেন তোমার কথা শুনবো না, আমি নিজের রাজত্ব নিজে চালাবো, সেটা হচ্ছে লিভার। আর শরীরের মধ্যে সবচেয়ে বড় অংশ। তাই বৃহস্পতি নেগেটিভ থাকলে আমাদের শরীরের অনেক কিছু নেগেটিভ হয়ে যায়। ফার্স্ট অক্সিজেন, রেসপিরেটরি প্রবলেম, এবং সেকেন্ড হচ্ছে লিভার ফাংশন। এই দুটো জিনিসের সমস্যা দিয়ে দেয় বৃহস্পতির প্রবলেম থাকলে। তাই বৃহস্পতি শরীরের মধ্যে লিভার এবং অক্সিজেনের কারক। ঠিক আছে, সোনা, ঠিক আছে, যে কটা ব্রাহ্মণ জাতি, ব্রাহ্মণ দেখছেন, সন্ন্যাসী দেখছেন, সব বৃহস্পতি। জ্যোতিষশাস্ত্র বৃহস্পতি। আচ্ছা, এটা তো আধ্যাত্মিকতা, ওই জন্য এটা বৃহস্পতি। হ্যাঁ, আপনার যেরকম আমি বলেছিলাম চন্দ্র, পশুদের মধ্যে ঘোড়া হচ্ছে চন্দ্রের কারকতার মধ্যে পড়ে, তেমনি বৃহস্পতির কারকতার মধ্যে পায়রা পড়ে, পায়রা এবং ঘোড়া, এবং তার সাথে সাথে রাজহাঁস, হাঁস, ঘোড়া আর পায়রা বৃহস্পতির কারকতার মধ্যে এগুলো পড়ে। ঠিক আছে, বৃহস্পতির কালার হচ্ছে সবাই জানে হলুদ। বৃহস্পতির ঘোড়াটা তো আপনি বলেছেন মুন, চন্দ্র, হ্যাঁ, যেহেতু ঘোড়া ফার্স্ট। হ্যাঁ, কিন্তু বৃহস্পতিতেও আসবে ওটা, বৃহস্পতিতেও ঘোড়া দেখাচ্ছে। ঠিক আছে, তো বৃহস্পতি আমি এটাও বলেছিলাম যে একটাই প্ল্যানেটের দ্বারাই হয় না, সব প্ল্যানেট অনেক কিছুই দেখায়। তো সেই হচ্ছে বৃহস্পতি থেকে আপনি ঘোড়া দেখতে পারেন, রাজহাঁস দেখতে পারেন, এবং যেটাকে বলা হচ্ছে কবুতর, মানে হচ্ছে পায়রা। আর গাছের মধ্যে আমি আপনাকে বলে দিলাম, রত্নের মধ্যে পোখরাজ, হোয়াইট জারকান বা হোয়াইট টোপাজ বা পোখরাজ যেগুলো আছে, এগুলো সব বৃহস্পতির রত্ন। তার সাথে সাথে বৃহস্পতি থেকে আমরা কিছুটা কাঁসাও দেখি, কাঁসা থেকে চন্দ্র বৃহস্পতি দুটোই দেখা হয়। কাঁসা, কাঁসার থালা, বাটি, গ্লাস। আর সোনা বৃহস্পতিকে নির্দেশ করে। হ্যাঁ, চন্দ্রকেও নির্দেশ করে, বৃহস্পতিকেও নির্দেশ করে। কাঁসার থালা, বাটি, গ্লাস। যার বাড়ি, যার 4th হাউসে চন্দ্র বৃহস্পতি থাকবে, তার বাড়িতে সোনার জিনিস এবং কাঁসার বাটি, তার কাঁসার থালা থাকবেই থাকবে। অনেকে হতে পারে যে কাঁসার থালা বাটিতে খাবার খাচ্ছে, এটাও আপনি প্রেডিকশনে বলতে পারবেন। চন্দ্র বৃহস্পতির কানেকশন দেখলেন, চন্দ্র বৃহস্পতি লগ্নে আছে বা এমনি যোগ আছে, 4th হাউসে আছে, আপনি বলে দিতে পারেন। আমার তো বৃহস্পতি, চন্দ্র এবং তার সঙ্গে মঙ্গল রয়েছে। হ্যাঁ, তো আপনার বাড়িতে কাঁসার থালা, বাটি, গ্লাস থাকতে পারে।
ইয়েস, আমার আছে। হ্যাঁ, তো এইগুলো থাকবে এবং কোনো না কোনো সময় আপনি ওটা খাবেন, ব্যবহার করবেন। আপনার যেহেতু 10th হাউসে আছে, 4th হাউসে দৃষ্টি হ্যাঁ, দিচ্ছে, আমি অনেক 10th হাউসে না, আমার 11th হাউসে আছে। তো 11th আমার হাউসে আছে। যাই হোক, আপনি অনেক 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 ছোটবেলা থেকে আমি অনেক বড় বয়স পর্যন্ত কাঁসার থালা বাটি আমি ব্যবহার করেছি। হ্যাঁ, তো ওইগুলো হচ্ছে চন্দ্র আর বৃহস্পতির খেলা। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর কি বাকি রয়ে গেল? সবই তো বললাম, আর কিছু বাকি আছে? আর আর কি বলবেন, মোটামুটি বলেছেন। আচ্ছা, হ্যাঁ, যদি বৃহস্পতি কিছু হচ্ছে, বাকি থাকে তখন তো প্রেডিকশনেই বোঝা যাবে। হ্যাঁ, আর অনেক কিছু বৃহস্পতি বলার। হচ্ছে আপনার কান, শরীরের যে কান আছে, কান, হুম হুম হুম। শোনার শক্তি। বৃহস্পতি শোনার শক্তি, যারা ভালো শুনতে পারে তারা হ্যাঁ ভালো মনে রাখতে পারে। তাই আগেকার হ্যাঁ দিনে যে কোনো জ্ঞান শ্রুতিমূলক ছিল, শুনে শুনে মুখস্থ রাখা, শ্রুতিমূলক জ্ঞান, কোনো লেখাপড়া ছিল না, শুধু আচ্ছা। শুনতো, গুরু জ্ঞান দিত, শ্রুতিবাচক। তো সেই হ্যাঁ জন্য হ্যাঁ হ্যাঁ শোনার ক্ষমতা, কান, হ্যাঁ যাদের বড় বড় কান আছে দেখবেন তাদের বলা হয় শুভ। কেন? বৃহস্পতি ভালো আছে যাতে। আর যাদের বড় বড় কান থাকবে লগ্নে বৃহস্পতি, কান এদের খুব ভালো, বড় কান না হলেও এদের শোনার ক্ষমতা খুব ভালো এবং স্মৃতিশক্তি খুব ভালো। হ্যাঁ, কান খুব সুন্দর হয় লগ্নে বৃহস্পতি থাকবে, কানও সুন্দর হবে, নাকও সুন্দর হবে, লম্বা নাক হবে। আচ্ছা, লম্বা যদিও, নাক, এই যে যেমন আপনি বলেছিলেন বুধ থাকলে নাক হ্যাঁ, লম্বা নাক এবং হচ্ছে কান বুধ। শক্তি। হ্যাঁ হ্যাঁ, নাক হচ্ছে বুধ, কিন্তু বৃহস্পতি বুধের কানেকশন থাকলে এদের নাক খুব ভালো হয়, হ্যাঁ ঘ্রাণ সেটা শক্তি আমার খুব ভালো হয়। ঠিক আছে, তো শোনার, বৃহস্পতি যাদের থাকবে লগ্নে চতুর্থে, তাদের বলার ক্ষমতা, শোনার ক্ষমতা দুটোই ভালো থাকবে। এগুলো হচ্ছে আকাশতত্ত্বের খেলা। মোটামুটি আমি বৃহস্পতি কমপ্লিট করে দিলাম। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এবার এটাকে নিয়ে শুনুন, বুঝুন। প্রেডিকশন তো আপনি বলছেন চার্ট প্রেডিকশন করব কিভাবে, আপনাকে অলরেডি আমি প্রেডিকশন করার সব খোরাক দিতেই থাকছি সাথে সাথে। হ্যাঁ, চার্ট খোরাক দেখবেন, তো দিচ্ছেন, কিন্তু এর তো কোনো লিমিট নেই, অজস্র হতে পারে, অনেক ভাবে হতে পারে। কিন্তু হ্যাঁ, আমি এটা সেটা তো তো আপনি প্রেডিকশন। ডিসাইড করবেন না যে আপনি হ্যাঁ কিভাবে হ্যাঁ, দেখছেন জিনিসটা। হ্যাঁ সেই তো, আমি ওই জন্যই তো বলেছি 1 সপ্তাহ আমাকে টাইম দেবেন, আমি নিজে ভাববো। নিজে ভাববেন, যখন আমি কিন্তু এক ক্লাসটা সপ্তাহে কি করব আছে? তখন আপনাকে আমি এক বলবো, এবারে আপনি আপনার মতো তো বলবেন, আপনার কথা তো বাজে, আপনার তো আর 1 সপ্তাহ লাগবে না, আপনি তোমার অনেক কিছুই বলতে পারবেন, সেটা না। হুম, তখন আমি আমি একটা ভেবে বলবো, মানে ওই হুম, ক্লাসে যখন হবে তখন আমার ভাবতে ভাবতে সময় চলে যাবে, এইটা আর কি। আপনি আচ্ছা দুটো আচ্ছা করে দেবেন, দুটো করে দেবেন, আমি দুটো করে বলবো, বুঝেছেন? আচ্ছা হ্যাঁ, আচ্ছা, ঠিক যে আছে কোনো ঠিক একটা আছে কিছু দেবেন, বা আমার দিক থেকে দিতে পারি, আপনার দিক থেকে দিতে পারি, যে কোনো। ঠিক আছে। দেখুন, অ্যাকচুয়াল কি না, এইসব প্রেডিকশন করলে তো লোকে ভাবতেই পারে যে হ্যাঁ এটা ঠিক বলছে, এটা আছে ওটা আছে, কিন্তু লোকে এগুলো শুনতে চায় না। লোকে বেসিক্যালি শুনতে চায়, ভাই আমার কাজ কবে হবে, আমি কেন কাজ পাচ্ছি না, আমার বিয়ে কবে হবে, আমার প্রেমটা কেন হ্যাঁ কেটে গেল, আমার শরীরটা হ্যাঁ কেন খারাপ, আমার কবে টাকা আসবে, আমার পত্নীর সাথে প্রবলেম হচ্ছে, আর হেলথ ইস্যু ঠিক হবে কিনা, ঠিক হবে, আমি বিদেশ হ্যাঁ যাত্রা করতে পারবো কিনা, এইসবই হবে প্রশ্ন। বাকি কেউ আপনার কাছ থেকে শুনতে চাইবে না যে আমি তা কাঁচার বাড়িতে খাই কি থালার বাড়িতে খাই। কিন্তু এইগুলো হচ্ছে হ্যাঁ প্রেডিকশনের মধ্যে পড়ে। আপনি লোককে বলে একটুখানি চমকে দিতে পারেন যে আপনি তো এরকম থালার বাটি বা কাঁসার বাটি আপনি ইউজ করেন, আপনার বাড়িতে লোহার জিনিস অনেক আছে, 4th হাউসে শনি থাকলে আপনি আপনার বাড়িতে লোহার বাটি, লোহার কড়া এরকম প্রচুর থাকবে। এগুলো আপনি নিজের মন থেকে ক্রিয়েট করে বলে দিলেই লেগে হ্যাঁ, যাবে, চিন্তা নেই। আমি না এই যে একটা লাল কিতাবে আমরা যেটা পড়েছিলাম, যে সান যখন 9th হাউসে থাকে, হ্যাঁ, হুম, তাদের কাঁসার থালায় খাওয়া উচিত, মানে খাওয়াটা ভালো, এটা রেমেডি আর কি। উনি হ্যাঁ, বলছেন যে কাঁসার থালায় তাদের খাওয়াটা ভালো, মানে সান যদি 9th হাউসে থাকে। এবারে হুম, আমার খালি প্রশ্ন হতো যে আচ্ছা, উনি যে কাঁসাটা কেন বলছেন? হ্যাঁ, কাঁসাটা সেটা বৃহস্পতির আমাকে জন্যই তো বলে। বলতেই হবে, যেটা বৃহস্পতির ঘর, ও হুম, সান রয়েছে। হ্যাঁ, হুম, হুম, তা সেই জন্য ওখানে কাঁসার ব্যাপারটা আছে, যে কাঁসা ওখানে হুম, খেলে ভালো, হুম, হুম, এইটা বলা যাবে না, বুঝলেন? এই যে হুম, আমি হঠাৎ আপনাকে বললাম যে আচ্ছা, এই মধ্যিখানে যদি থাকে, আপনি তো বললেন আপনার বলার মধ্যে আপনি যতটুকু বোঝেন সেইভাবে আমাকে বোঝাবার তো চেষ্টা করলেন। হুম। একটা গুরুকে তো সেই কারণেই রাখা, অনেক রকম প্রশ্ন আসে। হ্যাঁ, কেউ সেটা বাস্তব হোক আপনার আর অতগুলো অবাস্তব হোক। স্টুডেন্টের সামনে আপনার যদি এখন গুরু প্রশ্ন নিতে থাকে তাহলে তো ক্লাসই হবে না, না? এটাও আপনাকে বুঝতে হবে না, আমি যে আমি কিন্তু আপনার মতো আলাদাই ক্লাস করতাম। এখনো একা তো একাই। হ্যাঁ, কিন্তু উনি বিরক্ত হতেন। আমার এত কথার উত্তর উনি দিতেন না। বাবা,
আপনি আলাদাই ক্লাস করতেন, অথচ তারাও বলতো না? না, আমি ওখানেই বকা খেতাম। যা বাবা, না হ্যাঁ, একটু তো না বললে আপনার মধ্যে কিউরিসিটিটা এ থেকেই গেল। আমার তো মানে আমি তো কিছু জানি না, আমার অনেক কিছু মনে হবে, হয়তো আপনার কাছে সেটা অবাস্তব যে ঋতু কি প্রশ্ন করছে, কিন্তু ওইটা আমার ক্লিয়ার হচ্ছে না। ওইটা হুম, হুম, যতক্ষণ হুম, ক্লিয়ার হচ্ছে ততক্ষণ আমি ওইটাকে অ্যাকসেপ্ট করতে পারছি না। হুম, হুম, সেইটাই অনেক রকম চিন্তা। সেটা তো আমরা স্বাভাবিক যখন ব্যাপার। টিচারই করি হুম, তখন ওই রকম স্টুডেন্টরা প্রশ্ন করে অনেক রকম। হুম, হুম, হ্যাঁ, হুম, অনেক রকম মনে হয় ধুর এই কি কথা হচ্ছে, কিন্তু তার ওইটা দিলে তার সুবিধে হয়। হুম, 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 হুম। এটাই বলছি। ঠিক আছে, চলুন আজকের মতন এটুকুনি, আমি রেকর্ডিংটা পাঠিয়ে দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা, আমাকে আর বলতে যেন না হয়। আরেকটা কথা, হুম, আপনি বলুন। হোয়াটসঅ্যাপে আমাকে বলে দিতে পারেন তো যে এই কি? ক্লাসটা এই হবে বা এই সময়টা হবে, তাহলে আর হোয়াট আমাকে ফোন করতে হয় না। আচ্ছা ঠিক আছে, আমি বলে দেবো, হোয়াটসঅ্যাপে বলে দেবো এই ক্লাসটা এই টাইমে হবে, তাই তো? হ্যাঁ, এইটা এবারে আপনি যদি কোনো কারণে ওটাকে চেঞ্জ করেন সেটাও লিখে হুম। দেবেন যে আজকে আজকে হবে না ক্লাসটা। অ্যাকচুয়ালি মানে প্রবলেম হয়ে যাচ্ছে।